সুগন্ধা! সাইবানের চিৎকারে ধর্মর করে উঠে বসতে গিয়ে ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ল সুগন্ধা। একটুর জন্য ঘাড় বেঁকে যায়নি তার। কোমর ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে রুদ্রমূর্তি সাইবানকে দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। ভাইজান! হনহন করে এগিয়ে এসে সুগন্ধার কবজি খামচে ধরল সাইবান। বাচ্চা কোথায়? বাচ্চা কোথায় আমার? হোয়ার দ্য হেল ইজ মাই বেবি বয়, ড্যাম ইট! কেঁপে উঠল সুগন্ধা। সাইবানকে রেগে যেতে সে দেখেছে বহুবার, কিন্তু এই ক্রোধের সাথে যেন অন্য কিছুর তুলনা হয় না। সন্তানহারা বাবারা কি তবে এভাবেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে? সেসব নিয়ে চিন্তার ফুরসত আপাতত নেই সুগন্ধার কাছে। সে হন্যে হয়ে আশেপাশে তাকালো। শীতল আতঙ্কে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তার। তোতলানো সুরে বলল, এইখানেই তো ছিল আমার সাথে, খেলতেছিল। এরপর আমি কেমনে জানি ঘুমায় পড়লাম আর গেল কই? সুগন্ধার বলতে দেরি, কিন্তু সাইবানের তাকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে দূরে সরাতে দেরি হলো না। সুগন্ধা সোফার উপর আছড়ে পড়ল। দ্বিতীয় দফায় কোণে ব্যথা পেল। সাইবান এদিক সেদিক তাকালো পাগলের মতন, যেন সে বুঝতে পারছে না কি করবে, কোন দিকে ছুটে যাবে। এই বাড়ির মানুষগুলো কি সাত আসমানে চলে গেছে নাকি গাঙ্গের পানিতে ভেসে গেছে? সুগন্ধা উঠে দাঁড়ালো। কোণে ঘষতে ঘষতে নরম গলে বলতে গেল, ভাবিজান আর অনুরাগদা তো আফাজানের পেছনে। সাইবান এমন দৃষ্টিতে ঘুরে তাকালো তার দিকে যে সুগন্ধার শব্দগুলো সব দলা পাকিয়ে গেল। ওই ভয়ঙ্কর চোখ জোড়া যেন ঘূর্ণায়মান অগ্নিস্ফুলিঙ্গ, যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে ভস্ম করে দেবে চারপাশ। নিজের মাথা দুহাতে চেপে ধরল সাইবান। রীতিমতো পাশবিক গলায় হুঙ্কার দিয়ে উঠল, যদি বাচ্চার কিছু হয়, যদি আমার বাচ্চার কিছু হয়, আল্লাহর কসম আমি একটা একটাকে ধরে হিসাব মেটাবো, সে পর হোক বা আপন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত কেমন হয় সুগন্ধার জানা নেই, তবে সাইবানকে দেখে তার এই আগ্নেয়গিরির কথাই মনে পড়ে গেল। গলার পাশে নীলচে শিরা ফুলে ফেপে উঠেছে তার। কপালের রক টনটন করছে। উপরের পাটির সুচালো দাঁতজোড়া বেরিয়ে এসেছে বিদায় হিংস্র যন্ত্রর মতন দেখাচ্ছে সাইবানকে। যে কোনো মুহূর্তে যে কারো ওপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে প্রস্তুত। সুগন্ধা হাজার চাইতেও কিছু বলতে পারল না, যেন সে মুখ খুললেই বিপদ। অপরাধ বোধে জড়সড় হয়ে গেল সে। কিছুক্ষণ আগে পর্যন্ত ইজান তার কোলে বসে খেলছিল, এরপর চোখ জোড়া লেগে আসলো কীভাবে যেন, আর বাচ্চাটা গায়েব হয়ে গেল। আগে কখনো এমন হয়নি। ইজান সবসময় তার পাশে শুয়েই খেলেছে। আজ তবে কী হলো? সাইবান অপেক্ষায় নেই। সে লাফিয়ে সিঁড়ির ওপর উঠল। উদ্দেশ্যে কী বোঝা দেয়? মাঝপথ পর্যন্ত সে পৌঁছেছে কি পৌঁছায়নি, এমন সময় নিচতলার রান্নাঘরের দিকে থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন ভারী কিছু মেঝেতে পড়েছে। জমে গেল সাইবান এবং সুগন্ধা। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল রান্নাঘরের পথে। সাইবান 5 কি 7টি সিঁড়ির উপরে ছিল। অসম্ভবভাবে সেই সবগুলো সিঁড়ির উপর থেকে ভয়ানক একটা লাফ দিয়ে সে মেঝেতে এসে ডিগবাজি খেয়ে উঠে দাঁড়ালো। হাঁ হয়ে দৃশ্যটা দেখল সুগন্ধা, কিন্তু তার দেখার মতন গতিতে সাইবান নেই। ঝড়ের বেগে দৌড়ে সে রান্নাঘরে চলে গিয়েছে। সুগন্ধা আর দাঁড়িয়ে থাকলো না, দ্রুতই পিছু নিল। রান্নাঘরের রীতিমতো হৃৎপিণ্ড হাতে নিয়ে পৌঁছালো সাইবান। তার পদক্ষেপ থমকে গেল সহসেই। মনে হলো নিঃশ্বাস আটকে গিয়েছে। চোখের সামনের দৃশ্যটাকে স্বপ্ন মনে হলো। সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়েস। দুপুরে ইরাম রান্না করেছিল। দুধে ভেজা অর্ধতরল মেঝেতে বন্যার মতন ভাসিয়ে ফেলেছে। যে স্টিলের পাত্রে ছিল সেটা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। আর এই মহাযজ্ঞের কারিগর বাড়ির শাহেনশাহ, বংশের চেরাগবাতি পায়েসের স্রোতে গা ভাসিয়ে বিন্দাস শুয়ে হাত পা ছুড়ছে। পায়েসে গোসল সারছে ইজান। কেঁচোর মতন কিলবিল করে ছোট্ট শরীরটা গড়াগড়ি দিচ্ছে। জিভ বের করে হাত পা মেঝে চাটছে ক্ষণে ক্ষণে। ঠোঁটে বিরাট হাসি। ফোকলামারিতে ওই একটুখানি সূচরূপী দাঁত রূপার মতন চিকচিক করছে। সাইবানের উপস্থিতি টের পেয়ে উল্টো হয়ে পেটের ওপর শুয়ে মাথা কাত করে তাকালো ইজান। গোলাপি ঠোঁটজোড়া ফুলিয়ে ডেকে উঠল, গু। প্রথম কয়েক সেকেন্ড সাইবান কোনো প্রতিক্রিয়া করতে পারল না, শুধু ভ্যাবলার মতন তাকিয়ে দেখল। পরক্ষণেই মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গিয়েছে। দেয়ালে পিঠ ঠেসে দিয়ে পিছলিয়ে মাটিতে বসে পড়ল সে। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা এত জোরালোভাবে বের হলো যে ক্ষণিকের জন্য শ্বাসকষ্ট উঠে গেল তার। নিজের মাথার চুল নিজের হাতে এত জোরে টেনে ধরল সে, ব্যথা লাগলো। অস্ফুট স্বরে বিড়বিড় করল, ফা ফা ফা। এমন সময় সুগন্ধা এসে ঢুকলো। আরেকটু হলে পায়েসে পিছলে খেয়ে পড়েছিল মেয়েটা, কিন্তু কেবিনেট ধরে নিজেকে রক্ষা করলো। ইজানকে পায়েসে মাখামাখি দেখে সে আটকে উঠল। আয় হায়, কী কেলেঙ্কারি!
সুগন্ধা লাফিয়ে পায়েসের বিভৎসতার টপকে ইজানের কাছে পৌঁছালো। হাত ধরে তুলল ছোট্ট শরীরটাকে। পুরো সাদা ভূতের মতন লাগছে তাকে। সুগন্ধা ভ্রু কুচকে বকল, কবে থেকে হামাগুড়ি দেয়া শেখা হইল? আগে তো 2 কদমে পরাণ শেষ, এখন আইসা ইন্দোরের মতন আবার পায়েসের বাটিটারে হাতানো হয়েছে। ভাবি যান আসুক, সালিশ বসামো আমি। ইজানকে অপরাধী মনে হলো না, বরং সাপ যেমন বিষ ছিটায় তেমন জিভ বের করে পায়েস ছিটালো সে। সুগন্ধা ভ্রু কুচকে ফেলল। কতটা খেয়েছে, নাকি শুধু চেটেছে? পরীক্ষা করার সময় অবশ্য সুগন্ধা পেল না। এর আগে পেছনে ওই দানবিক অস্তিত্বটা উপস্থিতি টের পেল। অজান্তেই ঘাড়ের লোম খাড়া হয়ে গেল তার। আস্তে করে ঘুরে দাঁড়ালো। সাইবানের চেহারা আগের মতন আগ্রাসী নেই, তা এখন অতীব শান্ত। টকবকে লাভার উপর পানি পড়লে যেমনটা শক্ত কালো পাথরে পরিণত হয়, সাইবানকে ঠিক তেমন দেখাচ্ছে। সুগন্ধা তোতলালো, আমাকে মাফ করে দেন, আমি আমার দায়িত্বে পালন করতে পারি নাই। এক্ষুনি সব পরিষ্কার করতেছি, এরপর আপনি যা শাস্তি দেবেন আমি। এবারও সুগন্ধা বলা শেষ করতে পারল না। সাইবান নিঃশব্দে নিজের দুবাহু উঁচিয়ে ধরল। এশারা বুঝতে সমস্যা হলো না। ইজানকে এগিয়ে দিল সুগন্ধা। সাইবান ছেলের ছোট্ট শরীরটাকে নিজের বুকে জড়িয়ে নিল। পায়েস ময়লা মাখামাখি হয়ে তার শরীরেও লেপটে গেল, অথচ সেসবে কোনো পরোয়া নেই তার। ইজানকে বুকে চেপে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। গুই, তার হৃদস্পন্দনের গভীরতা অনুভব করে মুখ তুলে শব্দ করলে ইজান। সাইবান এবারও কিছু বলল না, শুধু ছেলের ছোট্ট মাথাটা নিজের বিশাল হাতের মাঝে ধরে নিগুণ নয়নে চেয়ে রইল ডাগর ডাগর চোখগুলোর মাঝে। বাবাকে ভয় দেখাতে নেই, বাবা তোমার কাছে দুর্বল, খুব দুর্বল। ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। সুগন্ধা ঠিকঠাক শুনতে পেল না সে কী বলেছে, শুধু দেখল পিতা পুত্রের অব্যক্ত গভীর দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে। সুগন্ধাকে আর কিছুই বলল না সাইবান, শুধু চুপচাপ ছেলেকে বুকে চেপে হেঁটে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সুগন্ধার ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। বুকের ভেতর আটকে রাখা শ্বাসটুকু অবশেষে ফেলল। ইজানকে নিয়ে রুমে ফিরে এলো সাইবান। সমস্ত শরীর চটচটে হয়ে আছে। নিজের আর ইজানের পোশাক খুলে লন্ড্রি বাস্কেটে ফেলল সে। অতপর এক হাতে তোয়ালে আরেক হাতে ছেলেকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। গিজার থেকে প্রথমে বালতি ভরে উষ্ণ গরম পানি নিল, অতপর সাবধানে সিঙ্কে ইজানকে বসিয়ে ধীরে ধীরে শরীর ধুয়ে নিল। পানি পেয়ে 2 হাত ছুঁড়ে লাফাতে লাগলো ইজান। জিভ বেরিয়ে পড়ল উত্তেজনায়, খুশির ঝিলিক খেলে গেল চোখে। ইয়া গু আ। সাইবানের ঠোঁটে অতি সূক্ষ্ম একটা নমনীয় হাসি ফুটল। ইজানের শরীর থেকে চটচটে ভাবটা দূর হয়ে গেলে বেবি সোপ মেখে সে শাওয়ার ছেড়ে দিল। ধোয়াটে হয়ে গেল পরিবেশ, বাষ্পে ছেয়ে গেল চারপাশ, সঙ্গে উষ্ণতা ভরিয়ে দিল সর্বাঙ্গ। ইজানের নাজুক শরীরটা বুকে চেপে শাওয়ারের নিচে দাঁড়ালো। এমনভাবে ধরে রাখলো যেন পানি শরীরে লাগলেও মুখে না লাগে, শ্বাস প্রশ্বাস জারি থাকে। ইজান ভীষণ মজা পাচ্ছে। কাদার মতন লেপটে যাচ্ছে সাইবানের বুকে। নরম ত্বকের ঘর্ষণে অদ্ভুতর একটা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে সাইবানকে। পানির কারণে দৃষ্টি খানিকটা ঝাপসা তার। মুখ নামিয়ে সে ইজানকে দেখল, অতপর তাকে তুলে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কানের মাঝে মুখ নিয়ে সে গভীর গলায় বলল, আব্বু। উই, বাবা নিজেকে হারাতে পারবে, কিন্তু তোমাকে হারাতে পারবে না। ইজান কী বুঝলো সেই জানে। সাইবানের কাঁধে মাথা রেখে সে ভদ্র ছেলেটি হয়ে রইল, যেন পরিস্থিতির গাম্ভীর্যতা তাকেও ছুঁয়ে ফেলেছে। গোসল শেষ করে পোশাক পরে বেরিয়ে এলো সাইবান। ইজানকে বেবি লোশন মাখিয়ে জামা পরিয়ে দিতে দিতে ঘুমে একেবারে কাদা হয়ে গেল ছেলে। উষ্ণ পানিতে খেলে বেশ আরাম পেয়েছে মনে হয়, তাই এখন ক্লান্তির ঘুম। সাইবান নিঃশব্দে তাকে কাঁধে ঠেকিয়ে রুম জুড়ে হাঁটতে লাগলো। পিঠে হাত বুলিয়ে গেল। হালকা ভেজা চুল কপালে লেপটে আছে সাইবানের। দৃষ্টি শীতল, নিক্ষিপ্ত বারান্দার দিকে। ধীরে ধীরে তার বাহুর মাঝে ইজান নরম আর ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছে সেটার লক্ষণ। ঠিক এমন সময় মৃদু পদশব্দ শোনা গেল। অতঃপর রুমে প্রবেশ করলো ইরাম। খুব ক্লান্ত লাগছে নিজেকে। সারিকার পেছনে এত ছোটাছুটি হয়েছে আজ যে পা ব্যথা শুরু হয়ে গিয়েছে। নিজের ওড়না সরিয়ে চুলের খোপা খুলতে খুলতে সামনে তাকিয়ে ইরাম থমকালো। জানালার কাছে দণ্ডায়মান সাইবান, তার বুকে ঘুমন্ত ইজান। দৃশ্যটা দুর্লভ, তবে নতুন নয়। এরপরও ইরামের চেয়ে থাকতে ইচ্ছে হলো। সে প্রায় মিনিট 2 তাকিয়ে রইল, অথচ অবাক করা বিষয় সাইবানে একবারও ঘুরে তাকালো না। শেষমেশ নিজেই নীরবতা ভাঙল ইরাম। তুমি এলে কখন? কুচুপু খেয়েছে? সাইবান অতি ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখের শীতলতা এবং ধারালো দৃষ্টি ইরামকে বিস্মিত করল। পায়েস খেয়েছে পেট ভরে।
সাইবানের ঠান্ডা গলার কথাটা হজম হলো না ইরামের। এজানকে দুধ বাদে এখনও স্বাভাবিক খাবার দেওয়া হয়নি। 2-1 দিনের মধ্যেই শুরু করবে ভেবেছিল ইরাম। তবে পায়েসের ব্যাপারটা এলো কোথা থেকে? তার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো আগ্রহ সাইবানের মাঝে দেখা গেল না। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে বিছানায় ইজানকে শুইয়ে রাখল, চাদর টেনে ঢেকে দিল। মানে কি বলছো তুমি আলাদিন? ইরাম এগিয়ে এসে প্রশ্ন করল, তার চোখে কৌতূহল আর আতঙ্ক। সাইবান ঘুরে এলো, মুখোমুখি দাঁড়ালো অর্ধাঙ্গিনীর। তার হিমশীতল চাহনিটা ইরামের মনোপুত হলো না। ছেলেকে নিয়ে আদিক্ষেতার কমতি নেই, আর এদিকে সে ছেলেকে ফেলে রঙ্গ করতে চলে যান। 32 বছর কি ঘোড়ার ঘাস খেয়ে বড় হয়েছেন? স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। সাইমন অত্যন্ত রেগে আছে। তার চেহারার অস্বাভাবিক শীতলতা দেখিয়ে বোঝা যাচ্ছে। সে কিছু বলার আগেই স্বামী তার দ্বিতীয় দফায় বলল, বাচ্চা সামলানোর মরদ না থাকলে জন্ম দিয়েছেন কেন? স্বামীকে ঘেন্না লাগেনি তখন? ইরাম মুখ খুলল ঠিকই, কিন্তু তার ঠোঁট পিড়ে একটা শব্দ উচ্চারিত হলো না। আজকাল তো শিয়াল শুধু ভয় দেখায়। একদিন এসে যখন শিয়াল সত্যি সত্যি ছোঁ মেরে নিয়ে যাবে, তখন কুমিরের কান্না কেঁদেও লাভ হবে না।